লেখিকা বর্ষা ঘোষের আজ যে রাজা কাল সে ফকির। বৌমা, আজও এতগুলো ভাত নষ্ট হচ্ছে, একটু বুঝিয়ে সুঝিয়ে চললে তো হয়। গীতা দেবীর কথাই মৌসুমী বিরক্ত হয়ে বলল, এই কটা ভাত নষ্ট হচ্ছে, তাতে আপনার গায়ে কি জ্বালা ধরছে নাকি? আর তাছাড়া এত মেপে ঝুপে কি সংসার চালানো সম্ভব? গীতা দেবী শান্ত গলায় বললেন, কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছি মা, অনেক কষ্ট করে নিজের পেটের ভাত জোগাড় করেছি, তাই খাবার নষ্ট হতে দেখলে বুকের ভেতরটা কেমন করে ওঠে। সেই কারণেই বললাম, প্রায় দিনই তো কিছু না কিছু নষ্ট হচ্ছে। মৌসুমী এবার আরো বিরক্ত হয়ে উঠল। তাহলে কাল থেকে রান্নাটা আপনি করবেন। দেখুন, এত মেপে ঝুপে আমি চলতে পারবো না। অল্প কয়েকটা ভাত নষ্ট হয়েছে তো কি হয়েছে, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? গীতা দেবী আর কোনো উত্তর দিলেন না, চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। মৌসুমী গজগজ করতে করতে আবার রান্নায় মন দিল। এমন সময় ডাইনিং টেবিলের ওপর রাখা ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো তার মা ফোন করেছে। ফোন ধরতেই ওপার থেকে মায়ের গলা ভেসে এলো, কিরে মা, কি করছিস? এই তো মা, রান্না বসিয়েছি। আজ একটু দেরি হয়ে গেল, তার মধ্যে সামান্য ভাত নষ্ট হয়েছে। সেই নিয়ে আমার শাশুড়ি এমন কথা শোনানো শুরু করেছে যে কি বলবো। সংসারে কি সব কিছু মেপে ঝুপে চলা যায়? গীতা দেবী নিজের ঘরে বসে কথাগুলো শুনতে পাচ্ছিলেন। তিনি বুঝতে পারছিলেন বৌমা তার মায়ের কাছে বসে তার নামে বিচার করছে। চোখ দুটো বন্ধ করলেন গীতা দেবী। হঠাৎ অনেক বছর পুরনো স্মৃতিগুলো একে একে চোখের সামনে ভেসে উঠল। মৌসুমী এই বাড়িতে আসার আগে রান্নাঘরের সমস্ত দায়িত্ব গীতা দেবী সামলাতেন। অল্প তেল মশলা দিয়ে রান্না করতেন, আর তাছাড়া একটা সময় জীবনে এত কষ্ট পেয়েছেন যে কারণে তিনি বুঝে শুনে চলার চেষ্টা করতেন। কিন্তু বিয়ের কিছুদিন পরই একদিন মৌসুমী কৌশিককে বলেছিল, তোমার মা এত অল্প তেল মশলা দিয়ে রান্না করেন কেন? এই সেদ্ধ সেদ্ধ খাবার আমার একদম পছন্দ নয়। সেদ্ধ খাবার তো রোগীদের জন্য, আমি এভাবে খেতে পারবো না। তুমি মাকে বলো কাল থেকে রান্নাটা আমি করব। কৌশিক মায়ের কাছে এসে কথাটা বলেছিল। গীতা দেবী এক মুহূর্তের জন্য আপত্তি করেননি, হেসে বলেছিলেন, বৌমা যদি রান্না করতে চায় করতে দাও, সংসার তো ওরও, নিজের মতো করে করুক। সেই দিন থেকে রান্নাঘরের দায়িত্ব মৌসুমীর হাতে চলে যায়। কিন্তু তারপর থেকে গীতা দেবীর চোখে পড়তে লাগলো অন্য ছবি। প্রয়োজনের চেয়ে বেশি বাজার আসছে, প্রয়োজনের চেয়ে বেশি মাছ মাংস কেনা হচ্ছে, সবজি কয়েকদিন ফ্রিজে পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, চাল বেশি নেওয়া হচ্ছে, আর সেই চাল দিয়ে রান্না করা ভাতও অনেক সময় ফেলে দিতে হচ্ছে। গীতা দেবী প্রতিবারই কিছু বলতে গিয়েও থেমে যেতেন, ভাবতেন নতুন বউ হয়তো সময়ের সঙ্গে সব বুঝবে। কিন্তু আজ আর নিজেকে সামলাতে পারেননি, কারণ তার কাছে খাবার শুধু খাবার ছিল না, এক একটি ভাতের দানা ছিল এক একটি দিনের স্মৃতি। এক একটি দানা মনে করিয়ে দিত সেই দিনগুলোকে যখন পেট ভরে খাওয়া তো দূরের কথা, একবেলা খাবার জুটবে কিনা সেটাই ছিল অনিশ্চিত। অনেক বছর আগে উড়িষ্যায় খুব সচ্ছল পরিবারে বড় হয়েছিলেন গীতা দেবী। বাবা মা, দুই ভাই আর গীতা, চারজনের সংসার ছিল আনন্দে ভরা। ছোটবেলা থেকে অভাব কি জিনিস তা তিনি জানতেনই না, কিন্তু এক ভয়াবহ সাইক্লোন তাদের পুরো জীবনটাই বদলে দিল। ঝড়ে তাণ্ডবে চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল, ঘরবাড়ি ভেঙে গিয়েছিল, পরিবারের সদস্যরাও একসময় একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে সবাই আবার একজোট হয়েছিল ঠিকই, কিন্তু তখন আর তাদের কিছুই অবশিষ্ট ছিল না। ঘর নেই, জমি নেই, খাবার নেই। টানা কয়েকদিন ঠিকমতো খাবার জোটেনি। শেষ পর্যন্ত গীতা দেবীর বাবা তাদের নিয়ে বর্ধমানে চলে এলেন, কিন্তু সেখানে এসে সংসার চালানো আরও কঠিন হয়ে পড়ল। বাবা মাঠের কাজ ভালোভাবে জানতেন না, তাই মা, গীতা ও দুই ভাইকে একটি ছোট্ট ভাড়া বাড়িতে রেখে তিনি আবার উড়িষ্যায় ফিরে গেলেন। সেখানে মজুরের কাজ শুরু করলেন। সেই সময়ের কথা মনে পড়লে আজও গীতা দেবীর বুকটা কেঁপে ওঠে। কতদিন যে তারা ভাতের ফ্যান খেয়ে থেকেছেন তার হিসাব নেই। কখনো বাড়িতে চাল থাকতো না, কখনো শুধু একটু নুন দিয়ে ফ্যান খেয়েই রাত কাটাতে হতো। পড়াশোনার পাশাপাশি গীতা ও তার দুই ভাই পাশের জঙ্গল থেকে পাতা কুড়িয়ে আনতেন। সেই পাতা বিক্রি করে যে সামান্য টাকা পাওয়া যেত তা দিয়ে সংসারে কিছুটা সাহায্য করতেন। সেই সময় স্কুলে আজকের মতো মিড ডে মিলের ব্যবস্থা ছিল না, বই খাতা কেনার টাকাও ছিল না।
অভাবের কাছে হার মেনে দুই ভাইকে পড়াশোনা ছেড়ে শ্রমিকের কাজে ঢুকে পড়তে হয়েছিল, কিন্তু গীতা হার মানেননি। তিনি পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। অসংখ্য কষ্টের মধ্যেও একসময় বিএ পাশ করেছিলেন তিনি। তারপর বাবা মায়ের পছন্দে তার বিয়ে হয়েছিল। বিয়ের কিছু মাস পরে হঠাৎ একদিন চলে গেল গীতা দেবীর বাবা। মাথার উপর থেকে শক্ত ছাদটা হারিয়ে গীতা দেবী ভেঙে পড়েছিলেন। বিয়ের পর কিছুদিন সচ্ছল সংসার দেখেছিলেন গীতা। মনে হয়েছিল জীবনের সমস্ত কষ্ট বুঝি এবার শেষ হয়েছে, কিন্তু সুখ তার জীবনে বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ একদিন হার্ট অ্যাটাকে তার স্বামী মারা গেলেন। তখন কৌশিকের বয়স মাত্র 2 বছর। একদিকে ছোট্ট সন্তান, অন্যদিকে অসুস্থ মা। দুই ভাই তখন নিজেরাই ঠিকমতো রোজগার করতে পারে না। চারদিকে শুধু অসহায়তা। কিন্তু গীতা দেবী ভেঙে পড়েননি। একটি অনাথ আশ্রমে অল্প মজুরিতে পড়ানোর কাজ পেলেন। পাশাপাশি দুটি বাড়িতে রান্নার কাজও শুরু করলেন। ভোরে ঘুম থেকে উঠে ছেলেকে রেখে কাজে বেরিয়ে যেতেন। কখনো পেটে খাবার থাকতো না, তবু ছেলের দুধের ব্যবস্থা করতেন। নিজে পুরনো শাড়ি পরে থাকতেন, কিন্তু কৌশিকের পড়াশোনার জন্য নতুন বই কিনতেন। কত রাজ্যে না খেয়ে কাটিয়েছেন তার হিসাব নেই, কিন্তু ছেলেকে কখনো বুঝতে দেননি সেই কৌশিক আজ একটি ভালো কোম্পানিতে চাকরি করে। ছেলের মুখের দিকে তাকিয়ে গীতা দেবী মনে মনে বলতেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় জয়। কিন্তু সেই জয়ের পথটা যে কতটা কষ্টের ছিল তা কৌশিকও পুরোপুরি জানত। আর মৌসুমী তো জানার চেষ্টাই করেনি। সেদিন রাতে কৌশিক অফিস থেকে ফিরতেই মৌসুমী অভিযোগের ঝুলি খুলে বসল। তোমার মা আমাকে আর সংসার করতে দেবে না, সারাক্ষণ শুধু আমার পেছনে লেগে থাকে। আজ কয়েকটা ভাত নষ্ট হয়েছে বলে কত কথা শুনিয়েছে। আমি কি ইচ্ছে করে খাবার নষ্ট করি? কৌশিক ক্লান্ত ছিল। কৌশিক কোনো উত্তর দিল না। গীতা দেবীর সবকিছুই ঘরে বসে শুনতে পাচ্ছিলেন। মনে মনে ভাবলেন, না, এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে। কিন্তু গীতা দেবী যে সিদ্ধান্ত নিয়েছেন তা কি সত্যি শুধু এই বাড়ি ছেড়ে চলে যাওয়া? দেখ খোকা, যখন আমার জন্য তোদের এত অসুবিধা হচ্ছে, তখন আমার মনে হয় এই বাড়িতে আমার থাকা আর সম্ভব নয়। ডাইনিং টেবিলে বসে অফিসে যাওয়ার আগে খাবার খাচ্ছিল কৌশিক। মায়ের কথাটা শুনে যেন থমকে গেল সে। হাতের খাবারটাও আর মুখে তুলতে পারল না। এ কি বলছো মা? কোথায় যাবে তুমি? গীতা দেবী শান্ত গলায় বললেন, ওই যে শান্তির আশ্রয় বলে একটা বৃদ্ধাশ্রম আছে না, এবার থেকে ভাবছি ওখানেই থাকবো। মা, ছেলে থাকতে তুমি বৃদ্ধাশ্রমে থাকবে কেন? মৌসুমী তোমাকে কিছু বলেছে? তোমার মনে কোনো আঘাত দিয়েছে? গীতা দেবী মৃদু হেসে বললেন, না রে বাবা, সেরকম কিছু নয়। আসলে অনেকগুলো দিন তো জীবনে কাটিয়ে ফেললাম। অল্প স্বল্প যা জমানো আছে তা দিয়ে ওই বৃদ্ধ মানুষগুলোর সঙ্গে গিয়ে থাকবো। অন্তত কারো সংসারে বোঝা হয়ে থাকতে হবে না। কৌশিক মায়ের হাতটা ধরল। মা, তুমি এসব বলো না। তুমি আমার কাছে কোনোদিনই বোঝা নও। গীতা দেবী এবার একটু কঠিন গলায় বললেন, আমার ওপর তুই কোনো জোর করতে পারবি না। আমার দিব্যি রইল, আমাকে যেতে দে। কৌশিক আর কিছু বলতে পারল না। অনেক অভিমান আর কষ্ট বুকে নিয়ে গীতা দেবী আগে থেকে ডেকে রাখা টোটোয় উঠে বসলেন। একটা ব্যাগে নিজের কয়েকটা জামাকাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছেন। টোটোটা ধীরে ধীরে বাড়ির সামনে থেকে চলে যেতে লাগলো। দরজার কাছে দাঁড়িয়ে কৌশিকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ছোটবেলা থেকে কত লড়াই করে মা তাকে মানুষ করেছেন। স্বামীকে হারানোর পর একাই সংসার সামলেছেন। কখনো নিজের কথা ভাবেননি সেই মা আজ ছেলের বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে। এটা কৌশিক কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর মৌসুমী, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখল। একবারও শাশুড়িকে আটকানোর চেষ্টা করলো না। কৌশিক অফিসে বেরিয়ে যাওয়ার পর মৌসুমী নিজের মাকে ফোন করলো। বুঝলে মা, আপদটা শেষ পর্যন্ত বিদায় হয়েছে। ওপাশ থেকে তার মা কিছু বলতেই মৌসুমী বলতে শুরু করলো, দেখো মা, এতদিন ধরে কি খচখচ করতো, অল্প স্বল্প খরচ করলে ওনার আপত্তি। এভাবে কি সংসার চলে? যাক বাবা, এবার অন্তত আমার সংসার, এবার একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। আর পাড়া প্রতিবেশীও বলতে পারবে না যে আমি শাশুড়িকে তাড়িয়ে দিয়েছি। উনি নিজের ইচ্ছেতেই বাড়ি থেকে বেরিয়ে গেছেন। কৌশিকও আমাকে কোনো দোষ দিতে পারবে না। মৌসুমীর গলায় তখন একরাশ আনন্দ।
কিন্তু সে জানতো না ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা একজন মানুষ তার প্রতিটি কথা শুনে ফেলেছে। অফিসে যাওয়ার পথে হঠাৎ কৌশিকের মনে পড়ল তার মোবাইলটা বাড়িতে ফেলে এসেছে, তাই আবার বাড়িতে ফিরে এলো সে। সদর দরজা দিয়ে ঢোকার আগে মায়ের ঘরের পাশ থেকে মৌসুমীর গলার শব্দ কানে এলো। কৌশিক দাঁড়িয়ে গেল। মৌসুমীর কথাগুলো একে একে শুনতে শুনতে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। তখনই সবকিছু পরিষ্কার হয়ে গেল তার কাছে। মা অভিমান করে বাড়ি ছেড়েছে, নিজের জন্য নয়, ছেলে আর বৌমার সংসারে অশান্তি না হয় সেই কারণেই নিজেকে সরিয়ে নিয়েছেন। কৌশিকের চোখে জল চলে এলো। সেদিন অফিসে গিয়েও মন বসাতে পারল না সে। কাজ শেষ করে সোজা চলে গেল শান্তির আশ্রয়ে বৃদ্ধাশ্রমে। গীতা দেবীর ঘরে দরজায় দাঁড়িয়ে কৌশিক দেখল মা নিজের জিনিসপত্র গোছাচ্ছেন। দেওয়ালে টাঙানো রয়েছে বহু বছরের পুরনো একটা ছবি। ছোট্ট কৌশিককে কোলে নিয়ে হাসছেন গীতা দেবী। গীতা দেবী নিজের শাড়ির আঁচল দিয়ে ছবিটা মুছছিলেন। মা পেছন ফিরে ছেলেকে দেখে তিনি হতবাক হয়ে গেলেন। কৌশিক আর নিজেকে সামলাতে পারল না, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা, এভাবে আমাকে ফেলে কেন চলে এলে? তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। গীতা দেবীর চোখেও জল। আমি জানি বাবা, কিন্তু তোর সংসারে আমি অশান্তির কারণ হতে চাইনি। আমি সব জেনে গেছি মা। কিছুক্ষণ নীরব থেকে গীতা দেবী বললেন, প্রচণ্ড কষ্ট করে তোকে মানুষ করেছি। পেটের খাবারটুকু জোগাড় করার জন্য কতদিন নিজের পেট খালি রেখেছি সে হিসাব আমি রাখিনি, কিন্তু খাবারটা যখন চোখের সামনে অন্যায়ভাবে নষ্ট হতে দেখি তখন ভেতরটা হুহু করে ওঠে। মৌসুমীকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বারবার একই জিনিস দেখে মনে হলো আমার জন্য যদি তোদের মধ্যে অশান্তি হয় তাহলে তার চেয়ে নিজেই সরে যাওয়া ভালো। কৌশিক মায়ের হাত শক্ত করে ধরল। মা, তুমি নিজেকে সরিয়ে নিলে কি সমস্যার সমাধান হবে? মৌসুমীর স্বভাব তো বদলাবে না, বরং ওকে বুঝতে হবে জীবনে সব সময় সচ্ছলতা থাকে না। গীতা দেবী ছেলের দিকে তাকালেন। কৌশিক শান্ত গলায় বলল, মা, এবার ওকে জীবন থেকেই একটা শিক্ষা নিতে হবে। দুজন অনেকক্ষণ কথা বলল। সেদিন রাতে কৌশিক বাড়ি ফিরল অত্যন্ত ক্লান্ত অবস্থায়। কলিং বেল বাজতেই মৌসুমী দরজা খুলে দেখল কৌশিকের মুখটা অস্বাভাবিক গম্ভীর। কোনো কথা না বলে কৌশিক ঘরে ঢুকে গেল। মৌসুমী এক গ্লাস ঠান্ডা জল এনে তার হাতে দিয়ে বলল, কি হয়েছে, এত মন খারাপ কেন? কৌশিক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার চাকরিটা আর নেই। মৌসুমীর মাথায় যেন বাজ পড়ল। মানে? আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট প্রচুর লস হয়েছে, অনেক কর্মীকেই ছাঁটাই করছে, আমিও বাদ পড়েছি। এবার কি হবে? কৌশিক নিঃশব্দে বলল, জানি না। পরদিন সকালে বাস্তবতার কঠিন মুখটা তাদের সামনে এসে দাঁড়ালো। মৌসুমী বলল, ইলেকট্রিকের বিল জমা দিতে হবে, সংসারের বাজারও শেষ, আরও টাকা লাগবে। কৌশিক বলল, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। এই মাসের সংসার খরচ তো তোমার হাতে তুলে দিয়েছিলাম, সে টাকা তো খরচ হয়ে গেছে। কৌশিক দীর্ঘশ্বাস ফেলল। তাহলে কি করব? বিদ্যুৎ অফিসের লোক এসে লাইন কেটে দিয়ে যাবে? ফ্যান ভাত খেয়ে থাকতে হবে? মৌসুমী হতভম্ব হয়ে বলল, কিন্তু আমি তো কখনো এভাবে থাকিনি। আমিও তো কখনো ভাবিনি চাকরিটা এভাবে চলে যাবে। পরিস্থিতি কখন কিভাবে বদলে যায় কেউ জানে না। আজ বাইরে বেরোবো, কোনো কাজ জোগাড় করতে পারি কিনা দেখি, না হলে টোটো ভাড়া নিয়ে চালাবো। মৌসুমী অবাক হয়ে বলল, তুমি এত বড় অফিসে কাজ করতে তুমি টোটো চালাবে? কৌশিক মৃদু হেসে বলল, অভাবের সংসারে স্ট্যাটাস দেখে চললে পেট ভরবে না, যে কাজ সৎ সে কাজই বড়। কৌশিক বেরিয়ে গেল। কৌশিকের চাকরি আর হলো না। শেষ পর্যন্ত টোটো ভাড়া নিয়ে চালাতে শুরু করলো সে। 1 মাসের মধ্যে তাদের জীবন সম্পূর্ণ বদলে গেল। ছেলে রিভু বড় স্কুলে পড়ে, সেখানে মাসে মোটা অঙ্কের টাকা ফি দিতে হয়। বাজারের খরচ কমাতে হলো, অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ হলো। মৌসুমী যে কোনোদিন অভাব দেখেনি, এবার প্রতিটি টাকার মূল্য বুঝতে শুরু করলো। একদিন সকালে বাজারের ব্যাগ হাতে বাড়ি থেকে বেরিয়ে পাশের 2 প্রতিবেশীর কথা শুনে থমকে দাঁড়ালো। একজন বলছিল, জানিস ওখানে মেয়েদের বিনা পয়সায় টেলারিং শেখাচ্ছে, 6 মাসের কোর্স। অন্যজন বলল, সত্যি? তাহলে তো ভালোই। কথাটা মৌসুমীর কানে গেঁথে গেল। সারাটা বাজার করার সময় তার মাথায় শুধু একটা কথাই ঘুরতে লাগলো, আমিও যদি কিছু করতে পারতাম। সেদিন রাতে কৌশিক বাড়ি ফিরতে মৌসুমী বলল, শোনো, একটা কথা বলবো। বলো। ওখানে নাকি মেয়েদের বিনা পয়সায় টেলারিং শেখাচ্ছে, 6 মাসের কোর্স। আমিও শিখতে চাই, যদি কিছু কাজ করতে পারি তাহলে সংসারে তোমাকে একটু সাহায্য করতে পারবো। কৌশিক স্তব্ধ হয়ে স্ত্রীর দিকে তাকিয়ে রইল। এই সেই মৌসুমী যে একদিন খাবার নষ্ট হওয়ার কথাও বুঝতে চাইতো না।
আজ সে সংসারের দায়িত্ব নিতে চাইছে। কৌশিক মৃদু হেসে বলল, আমার কোনো আপত্তি নেই, তুমি শেখো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। সেদিন থেকে মৌসুমীর জীবনে নতুন অধ্যায় শুরু হলো। 6 মাস পর টেলারিং শিখে বাড়িতে ছোট করে কাজ শুরু করলো সে। প্রথমে দু একটা ব্লাউজ, পরে পাড়ার মহিলাদের জামা কাপড়ের অর্ডার আসতে লাগলো। কৌশিক টোটো চালাতো আর মৌসুমী সেলাই করত। 1 বছর কেটে গেল। অভাব তাদের জীবনকে অনেক কিছু শিখিয়েছিল। এই 1 বছরে মৌসুমী অনেক কিছু শিখেছে, কিন্তু গীতা দেবীর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ কি সে পাবে? 1 বছর আগের সেই মৌসুমী আর আজকের মৌসুমীর মধ্যে যেন আকাশ পাতাল তফাত। সংসারে এখনো খুব বেশি সচ্ছলতা ফেরেনি, অন্তত মৌসুমীর চোখে তাই। কৌশিক প্রতিদিন ভোরে টোটো নিয়ে বেরিয়ে যায়, আর মৌসুমী সকাল থেকে রাত পর্যন্ত টেলারিংয়ের কাজ করে। ছেলের ইভুর পড়াশোনা, সংসারের বাজার, বিদ্যুতের বিল, সবকিছু হিসাব করে চলতে শিখেছে সে। একদিন সন্ধ্যায় সেলাইয়ের কাজ শেষ করে বারান্দায় বসেছিল মৌসুমী। হঠাৎ তার চোখ চলে গেল গীতা দেবীর ঘরটার দিকে। ঘরটা এখনো আগের মতোই রয়েছে। আলমারির ওপরে মায়ের একটা পুরনো ছবি রাখা। ছবিটার দিকে তাকিয়ে মৌসুমীর বুকটা কেমন যেন ভারী হয়ে এলো। সে ধীরে ধীরে উঠে ঘরের ভেতরে গেল। ছবিটা হাতে নিয়ে চোখের জল মুছতে মুছতে বলল, মা, আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। ঠিক তখনই দরজায় কৌশিক এসে দাঁড়ালো। মৌসুমী চোখ মুছে ছবিটা নামিয়ে রাখলো। তুমি কখন এলে? এই তো। কৌশিক কিছুক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে রইল। মৌসুমী, আজ তোমার সঙ্গে একটা কথা বলবো। কি কথা? আগামীকাল তুমি আমার সঙ্গে আমার অফিসে যাবে। মৌসুমী অবাক। অফিসে? কেন? তুমি যাবে তাহলেই বুঝবে। পরদিন সকালে কৌশিক টোটো নিয়ে বেরোলো না, বরং পরিষ্কার জামা পরে মৌসুমীকে নিয়ে ট্যাক্সি ধরে অফিসের সামনে গিয়ে দাঁড়ালো। অফিসের নিরাপত্তারক্ষী কৌশিককে দেখে হাসি মুখে। মৌসুমী থমকে গেল। স্যার? কৌশিক কোনো উত্তর দিল না। মৌসুমীর হাত ধরে অফিসের ভেতরে ঢুকে গেল। রিসেপশনের কর্মী কৌশিককে দেখে বলল, স্যার, আপনার মিটিং 11টায়। মৌসুমীর মুখে রং বদলে গেল। সে কৌশিকের দিকে তাকালো। তুমি এখানে কি করছো? কৌশিক শান্ত গলায় বলল, চলো আমার কেবিনে যাই। কেবিনে ঢুকে কৌশিক দরজা বন্ধ করলো। মৌসুমী আর নিজেকে সামলাতে পারল না। আমাকে সব বলো, আমি কিছুই বুঝতে পারছি না। কৌশিক চেয়ারে বসে দীর্ঘশ্বাস ফেলল। মৌসুমী, তোমার কাছে একটা সত্যি কথা লুকিয়েছিলাম। কি সত্যি? আমার চাকরি কোনোদিন যায়নি। মৌসুমী যেন পাথর হয়ে গেল। মানে? যেদিন তোমাকে বলেছিলাম অফিসে লস হয়েছে, আমাকে চাকরি থেকে বাদ দিয়েছে, সেটা সত্যি ছিল না। তাহলে? কৌশিক ধীরে ধীরে বলল, আমি প্রতিদিন অফিসে আসতাম, আমার কাজটা যায়নি। আর যে টোটোটা আমি প্রতিদিন চালাতাম, সেটাও আমি ভাড়া করেছিলাম। মৌসুমী হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কিন্তু তুমি আমাকে কেন এমন মিথ্যে বললে? কারণ তোমাকে আমি কোনো কথা বলে বোঝাতে পারছিলাম না। কিন্তু আমার সঙ্গে এত বড় অভিনয়? হ্যাঁ, অভিনয় করেছি। কৌশিক কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি যখন মায়ের খাবার নষ্ট হওয়া নিয়ে বলা কথাগুলোকে বিরক্তি হিসেবে দেখেছিলে, তখন বুঝেছিলাম তুমি কখনো অভাব দেখোনি। তোমার কাছে খাবার নষ্ট হওয়া ছিল খুব সাধারণ একটা ব্যাপার, বেশি খরচ হওয়া ছিল সাধারণ ব্যাপার। কিন্তু তোমার সেই স্বাভাবিক জীবনটা যখন একদিন বাস্তবতার সামনে দাঁড়াবে, তখনই তুমি বুঝবে সংসারে প্রতিটি জিনিসের মূল্য কত। মৌসুমীর চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। কৌশিক বলল, আমি তাই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পর তোমাকে বললাম আমার চাকরি চলে গেছে। তারপর টোটো চালানো শুরু করলাম। তুমি দেখলে একজন মানুষ যে এত বড় অফিসে কাজ করত, সেও প্রয়োজনে টোটো চালাতে পারে। কারণ সংসারে তখন স্ট্যাটাসের চেয়ে পেটের দায়িত্ব বড়।
কিন্তু তুমি যদি সেদিনের মৌসুমি থেকে যেতে তাহলে হয়তো কোনোদিন বুঝতে না একজন মা কেন খাবার নষ্ট হওয়া দেখে কষ্ট পেতেন। মৌসুমি কাঁদতে কাঁদতে বলল, আমি মাকে ফিরিয়ে আনতে চাই। কৌশিক মৃদু হেসে বলল, তাই তো তোমাকে এখানে নিয়ে এলাম, এখন একটা কাজ বাকি। কি? মায়ের কাছে ক্ষমা চাওয়া। সেদিন বিকেলে দুজনে চলে গেল শান্তির আশ্রয়ে বৃদ্ধাশ্রমে। গীতা দেবী তখন বারান্দায় বসে কয়েকজন বৃদ্ধার সঙ্গে গল্প করছিলেন। কৌশিককে দেখে তিনি অবাক হলেন। কৌশিক এগিয়ে গিয়ে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা, তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। গীতা দেবী চুপ করে রইলেন। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় মা, তোমার বাড়ি তোমার জন্য অপেক্ষা করছে। গীতা দেবী এবার মৌসুমীর দিকে তাকালেন। মৌসুমী ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো, তার চোখে জল। মা, এই একটি শব্দ বলেই সে গীতা দেবীর পায়ে লুটিয়ে পড়ল। আমাকে ক্ষমা করে দাও। গীতা দেবী তাড়াতাড়ি তাকে তুলে ধরলেন। এমন করিস না মা, মৌসুমী কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে বুঝিনি মা, তুমি খাবার নষ্ট হতে দেখে কষ্ট পেতে, আর আমি ভেবেছিলাম তুমি সংসারের খরচ নিয়ে খুঁতখুত করছো। আমি কখনো ভাবিনি একটা সংসার চালাতে কতটা কষ্ট হয়। গীতা দেবী তার মাথায় হাত রাখলেন। জীবনের সবাই ভুল করে মা, ভুল বুঝতে পারাটাই বড় কথা। মৌসুমী বলল, তুমি বাড়ি ফিরে চলো মা, তোমার ঘর আমি নিজের হাতে পরিষ্কার করেছি। আর একটা কথা, এখন থেকেই বাড়িতে কোনো খাবার নষ্ট হবে না, আমি নিজে খেয়াল রাখবো। গীতা দেবীর চোখ ভিজে উঠল। তুই সত্যি বদলেছিস? মৌসুমী মাথা নাড়ল। হ্যাঁ মা, অভাব আমাকে শিখিয়েছে। গীতা দেবী বললেন, তবে একটা কথা বলবো, শিক্ষা যদি মানুষের মন বদলে দেয় তাহলে সেই শিক্ষা সার্থক। কৌশিক মায়ের হাত ধরল। চলো মা, এবার বাড়ি। বৃদ্ধাশ্রমে দরজা পেরিয়ে যখন গীতা দেবী বাইরে এলেন তখন তার চোখে জল, কিন্তু সেই জল কষ্টের ছিল না, ছিল ফিরে পাওয়ার আনন্দের। একটি পরিবার শিখেছিল অভাবকে ভয় নয়, তাকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে হয়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।